দেখ, আচ্ছা শুরু করে দেখ তাহলে। বৌদ্ধ জৈন ধর্মের পরে যে মহাজনপদ গুলো এসেছিল তাদের ষোড়শ মহাজনপদ বলা হয়। ষোড়শ কেন বলা হয়? কারণ 16টা মহাজনপদ ছিল, তার মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো তার হচ্ছে মগধ, কৌশল, মৎস্য আর হচ্ছে অবন্তী। সবচেয়ে শক্তিশালী মগধ কেন ছিল? এক নম্বর কারণ ছিল লোহার ব্যবহার, লৌহ খনি, আর লৌহ খনি যার হাতে আছে তো অস্ত্র উন্নত করবে। দুই নম্বর হাতির ব্যবহার, বিশাল সেনাবাহিনী। আর তিন নম্বর যেটা ছিল ভৌগোলিক সুরক্ষা। ভারতবর্ষের ভৌগোলিক সুরক্ষা কিরকম? তিন দিকে সমুদ্র আছে আর মাথার উপর দিকে কি আছে? হিমালয় পর্বতমালা আছে। তাহলে ভৌগোলিক অবস্থান চারিদিক থেকে সুরক্ষিত। কি দ্বারা সুরক্ষিত? গঙ্গা এবং সৈন্য দ্বারা সুরক্ষিত। আগেকার দিনে দুর্গগুলোকে প্রোটেক্ট করার জন্য কি ব্যবহার করা হতো জানিস তো? চারিদিকে খাল কেটে দিত না? সেই খালে কি দিত? কুমির, বড় বড় হাঙর মাছ ছেড়ে দিত। কারণ কি? ওটা হচ্ছে এক ধরনের সুরক্ষা, ভৌগোলিক সুরক্ষা। এরপর কি আছে দেখ, হর্ষঙ্ক বর্ষের প্রতিষ্ঠাতা কি আছে দেখ, সেনিয়া বা শ্রমিক। কাকে বলতো সেনিয়া বা শ্রমিক? বিম্বিসারকে বলা হতো, যার উপাধি ছিল কি? সৈনিক। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, সৈনিক উপাধি কার ছিল? কি হবে? বিম্বিসার। ঠিক আছে, অত বৈবাহিক সম্পর্ক দরকার নেই তোদের, যতটুকু দরকার আমি ঠিক ততটুকু জানো। এরপরে রাজবৈদ্যের নাম কি ছিল? জীবক, অবন্ত রাজা। কার যদি প্রেরিত হয়েছিল সেটা, এগুলো ইম্পর্টেন্ট না। কোশ্চেন হচ্ছে যে এই যে হর্ষঙ্কর যে বিম্বিসার, এর রাজধানী কোথায় ছিল? রাজধানীর নাম কি ছিল? রাজগৃহ। বর্তমান নাম কি তার? রাজগৃহ, বর্তমান রাজগীর যেখানে আছে, রাজগীর রাজগৃহ থেকে এসছে। এরপরে হর্ষঙ্ক বস্ত্রের সাম্রাজ্য বিস্তার, পরবর্তী রাজা কে ছিল? অজাতশত্রু। কাকে? বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসে। সেই সময়কার টাইমে মানুষের প্রাচীন যুগের যে পূর্ব যে রাজা তাকে হত্যা করে সিংহাসনে বসে হচ্ছে কমন ব্যাপার ছিল। ওটাকে কেউ অতটা পাপ বলে মনে করতো না। ঠিক আছে, অযোগ্য রাজা হয়ে তাকে মেরে সরিয়ে দিত। তার পরবর্তী রাজা কে ছিল? অজাতশত্রু। উপাধি ছিল কি? কুনিক। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, কুনিক উপাধি কার ছিল? অ্যানসার কি হবে? অজাতশত্রু। বিজয় কি কি করেছিল? কৌশল এবং বৈশালী। আচ্ছা, এইবার হচ্ছে ইম্পর্টেন্ট কাজ, যে প্রথম বৌদ্ধ মহাসংগীত, কতগুলো বৌদ্ধ মহাসংগীত ছিল? চারটে। তার মধ্যে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে কি এই অজাতশত্রুর সময়। কোথায় হয়েছিল? দেখো রাজগৃহতে হয়েছিল। রাজগৃহতে হয়েছিল, সালটা দেওয়া আছে 483 বিসি, মানে 483 খ্রিস্টপূর্বাব্দ, বিফোর ক্রাইস্ট। এইবার ইনি কি ছিলেন? পাটলি দুর্গের প্রতিষ্ঠাতা। হর্ষঙ্ক বর্ষের শেষ রাজা বা শেষ রাজার নাম কি ছিল? উদয়ন। তাহলে প্রথম রাজা আর কি হচ্ছে? শেষ রাজা। আর কার কি উপাধি ছিল এখানে সেগুলো ইম্পর্টেন্ট। রাজধানী কোথায় স্থানান্তরিত হয়েছিল এই সময়? রাজগৃহ থেকে পাটলিপুত্র। পাটলিপুত্র কোন নদীর তীরে অবস্থিত? সোন নদীর তীরে অবস্থিত। এরপরে যে সমস্ত দুর্বল উত্তরাধিকারীগুলো ছিল, ওরা ছিল সবল আর শ্রেষ্ঠ। এগুলো এগুলো কি? অনিরুদ্ধ, মুঙ্গ, নাগদর্শক। এদের কারো নাম পাওয়া যায় না, শুধুমাত্র কি শেষ রাজা। শেষ রাজার নাম কি? নাগদর্শক। ঠিক আছে, এর পরবর্তী সময় যখনই নাগদর্শক শেষ হয়ে গেল, শেষ রাজা ছিল, তখনই জনগণ কাকে রাজা নির্বাচিত করেছিল? শিশুনাগকে। ঠিক আছে, শিশুনাগ বংশ। শিশুনাগ বংশ কোথায় রাজা ছিল? অবন্তী। অবন্তী। রাজধানী কোথায় ছিল? বৈশালী। বৈশালী ছিল সাময়িক রাজধানী, পরবর্তীকালে অন্য জায়গায় রাজধানী স্থানান্তরিত হয়। এর পরবর্তীকালে কে ছিল? কালাশোক। কালাশোকের উপাধি ছিল কি? কাকবর্ণ। এখানে একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটে গিয়েছিল, সেটা কি? দ্বিতীয় বৌদ্ধ মহাসংগীতে। ঠিক আছে, কোথায় হয়েছিল? বৈশালীতে। এরপরে এতগুলো যা ছিল সব মহাজনপদ টাইপের, ছোট ছোট মহাজনপদ, কিন্তু সর্বপ্রথম যে সবচেয়ে বড় সাম্রাজ্য বলতে যেটা বোঝায় সেটা কে ছিল? ভারতের প্রথম সাম্রাজ্য যেটা ছিল সেটার নাম কি? মহাপদ্মনন্দ, নন্দ বংশ। নন্দ বংশের রাজা ছিল কে? মহাপদ্মনন্দ। কোন বংশোদ্ভূত? ওরা ছিল শূদ্র বংশোদ্ভূত। হয়তো মনে রাখবি, রাজারা সাধারণত কি হয়? ক্ষত্রিয় বংশোদ্ভূত হয়, কিন্তু এই যে চন্দ্রগুপ্ত মানে মহাপদ্মনন্দ, এ ছিল কি? শূদ্র বংশোদ্ভূত। আচ্ছা, কি কি উপাধি ধারণ করেছিল? সর্বক্ষত্রান্তক মানে কি? ক্ষত্রিয়দের বিনাশকারী। একরাট মানে হচ্ছে একচ্ছত্র সম্রাট। একচ্ছত্র সম্রাট মানে কি? সে যা বলবে রাজ্যে সেটা হচ্ছে শেষ কথা। উগ্রসেন, বিশাল সেনাবাহিনী ছিল। আর কিছু দ্বিতীয় পরশুরাম। তাহলে পরশুরাম দ্বিতীয় কেন? পরশুরাম আসলে থেকে মহাভারতের চরিত্র। পরশুরাম 21 বার পৃথিবী থেকে কি করেছিল? বলে পৌরাণিক কাহিনী অনুযায়ী পরশুরাম 21 বার পৃথিবী থেকে ক্ষত্রিয় বিনাশ করেছিল। আর এ যেহেতু ক্ষত্রিয় বিনাশকারী ছিল, ওই জন্য নাম কি নিয়েছিল? দ্বিতীয় পরশুরাম। আচ্ছা, এরপর কি আছে? নন্দ বংশের যে শেষ রাজা মহাপদ্মনন্দ কি ছিল? প্রথম।
শেষ রাজার নাম কি ছিল? ধনানন্দ। এই ধনানন্দ থেকে ভারতবর্ষের একটা নতুন যুগ শুরু হয়। কে ছিল ধনানন্দের পরে? মৌর্য বংশ চলে আসে। এই ধনানন্দের গ্রিক নাম, মানে গ্রিকদের বইতে যে নামটা দেওয়া ছিল আগ্রামেন্স, ঠিক আছে, এটা হচ্ছে গ্রিকদের বইতে এই নামটা এইরকম দেওয়া ছিল। এইবার ধনানন্দের পরে যে আসে তার নাম ছিল কি? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য, ওকে তৈরি করেছিল কে? কে তৈরি করেছিল? চন্দ্রগুপ্ত চাণক্য, যার নাম হচ্ছে কৌটিল্য। কৌটিল্য চাণক্য, সে ছিল আসলে কে? ধনানন্দের বন্ধু ছিল, ঠিক আছে, এক ধরনের মানে শত্রু থেকে ওই চন্দ্রগুপ্ত মৌর্য দেখতে পাচ্ছি, চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে, এই শিক্ষা দিয়েছিল কে? কৌটিল্য। এবার সেই সময় আরো কিছু কিছু ঘটনা ঘটেছিল, সেটা কি? চন্দ্রগুপ্ত ওই আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল। আলেকজান্ডার কোথায় রাজা? গ্রিসের ম্যাসিডোনিয়া রাজা ছিল। খুব অল্প বয়সে বিশ্ব বিজয় করতে বেরিয়েছিল। তো পারস্য থেকে শুরু করে আফগানিস্তান থেকে শুরু করে এভরি জায়গা আলেকজান্ডার দখল করে নিয়েছিল। তখন ভারতের উত্তর পশ্চিম দিকে শুরু করেছিল আলেকজান্ডার আক্রমণ, ঠিক আছে। সালটা কত ছিল? 326 তোর বিসি, মানে বিফোর ক্রাইস্ট। পতন কার দ্বারা হয়েছিল? চন্দ্রগুপ্ত মৌর্য দ্বারা পরাজিত হয়েছিল ধনানন্দ। আচ্ছা, বৈদেশিক আক্রমণ। বৈদেশিক আক্রমণের কথা প্রথমেই আসে যখন, তখন কার কথা আসে? আলেকজান্ডার। একদম খ্রিস্টপূর্বাব্দ অ্যাটাক, প্রথম অ্যাটাক ছিল বলতে গেলে। তারপরে তো আরবরা অ্যাটাক করা শুরু করে, কিন্তু প্রথম অ্যাটাক কার ছিল? আলেকজান্ডার ছিল। সালটা দেখে নাও কি ছিল? 326 বিসি, বিফোর ক্রাইস্ট। কোন পথ দিয়ে আলেকজান্ডার ঢুকেছিল? কোশ্চেন, কোন পথ দিয়ে আলেকজান্ডার ভারতে প্রবেশ করে? কি হবে? খাইবার পাস। কোন যুদ্ধ হয়েছিল? হিদাসপিস বা ঝিলমের তেলের যুদ্ধ, ঠিক আছে। ঝিলমের বর্তমান নাম বিতস্তা, যার একটা হচ্ছে বিতস্তা। আলেকজান্ডারের সঙ্গে প্রথম যুদ্ধ কার? পুরু, যেটাকে গ্রিকে পুরুষ বলা হয়, PORUS, ঠিক আছে। এই যুদ্ধে কি হয়? পুরু পরাজিত হয়, কিন্তু যে পুরুর যে বীরত্বের যে কাহিনীটা শোনা যায়, সেই কাহিনী অনুযায়ী পুরুকে রাজ্য কি ফেরত দিয়ে দেয় আলেকজান্ডার, ঠিক আছে। আচ্ছা, শহর স্থাপন। কোন কোন শহর স্থাপন করেছিল? অনেক বইতে পাবি না এগুলো। নিকে আর নিউসেফালা, এই দুটো শহর প্রতিষ্ঠা করেছিল আলেকজান্ডারের প্রত্যাবর্তন। আচ্ছা, প্রথম কথা ছিল, প্রথম ভারতবর্ষের যে পশ্চিম দিকে যে পঞ্চনদ আছে, সেই পঞ্চনদ কি বড় বড় নদী সব, আলেকজান্ডারের সৈন্য ওই নদী পার হতে অস্বীকার করে প্রথম, কারণ ওই বড় নদী পার হওয়া অনেকদিন ধরে যুদ্ধ করতে করতে আসছিল, প্রচুর দূর থেকে যুদ্ধ করতে করতে আসছিল, স্বাভাবিকভাবে ক্লান্ত ছিল সব। সুতরাং ওই যুদ্ধ তোর মানে ওই নদী পার হতে অস্বীকার করে। কিন্তু তার চেয়ে বড় কথা, সেই সময় নন্দবংশের হাতি বাহিনী ছিল বিরাট, আর নন্দবংশের বাহিনী ছিল বিরাট বড়। ওদের সঙ্গে মানে তোর ওই সামনাসামনি যুদ্ধে পারা আরেকজনের পক্ষে সম্ভব নয়, ঠিক আছে। আর অনেক দূর থেকে যুদ্ধ করতে করতে আসছে, সুতরাং ওই একটা ভয় কারণ ছিল। এটা হচ্ছে মেন কারণ, যে ভয়, আর কিছু না। মৃত্যু কত সালে হয়েছিল? 323 বিসি। কোথায়? আলেকজান্ডার মৃত্যু কোথায় হয়েছিল? ব্যাবিলনে। মাথায় রাখবে এগুলো সব। আচ্ছা, এই যে আলেকজান্ডার এসেছিল, গ্রিকরা যে ভারত আক্রমণ করেছে, তার ফলাফল কি ছিল? গান্ধার শিল্পরীতি, গ্রিক প্রভাব এসেছিল ওতে, ঠিক আছে। আর আক্রমণ করা মানে এটাই নয় যে পুরোপুরিভাবে সেই সভ্যতা শেষ করে দেওয়া। দুটো সভ্যতা মিলে গিয়ে আবার নতুন একটা সভ্যতা তৈরি হয়ে যায়। যেমন গান্ধার শিল্পরীতিতে গ্রিক প্রভাব আসে। আর কি আসে? 4টি নতুন জলপথ এবং স্থলপথ আবিষ্কার হয়। আর ভারতে অবস্থান কতদিন ছিলেন তিনি? 19 মাস। এই কথা হচ্ছে এখানকার কোশ্চেন। আচ্ছা, কোথায় কোথায় আগে যেগুলো বললাম তার একটা শর্টকাট আছে এখানে, এটা দিয়ে দেবো আমি, এটুকু, ঠিক আছে, পড়ে নিবি। এবার গুরুত্বপূর্ণ উপাধি, কার কি কি উপাধি ছিল এর আগে পড়ে দিয়েছি। সেটা কি? বিম্বিসারের কি ছিল? শ্রেণিক। অজাতশত্রু কি? পুনিক। মহাপদ্মানন্দ একরাট উগ্রসেন। কালাশক কি? কাকবর্ণ। আর ধনানন্দ কি? একদম। সেটা কার? ওই গ্রিকদের সময়ের নাম দেয়া। আচ্ছা, বৌদ্ধ সংগতি দিয়ে দিয়েছে একটু আগে। এটা এই প্রথমে ছিল, এটা বৌদ্ধ সংগতি কার কার সময় হয়েছিল? এক হচ্ছে অজাতশত্রু, আর দুইটা কি? কালাশক, প্রথম আর দ্বিতীয়। প্রথমটা হয়েছিল কোথায়? রাজগৃহতে, আর দ্বিতীয়টা কোথায় হয়েছিল? বৈশালীতে। আচ্ছা, ঐতিহাসিক উৎস মানে এই সময় কোন কোন বই থেকে আমরা এগুলো জানতে পারি, আর সেই সব বইয়ের লেখক কে কে, ঠিক আছে। মুদ্রা রাক্ষস কে লিখেছিল? বিশাখ দত্ত। কোশ্চেন, মুদ্রা রাক্ষস গ্রন্থটির রচয়িতা কে? বিশাখ দত্ত। কি ছিল? নন্দের পতন এবং চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থান। ইন্ডিকা কে লিখেছিল? মেগাস্থেনিস। সে ছিল কি? গ্রিক দূত। পাটলিপুত্র, তোর রাজ্যটা কেমন, মানে রাজধানীটা কেমন ছিল? লম্বায় 9 মাইল, ঠিক আছে, আর চওড়ায় 1.5 মাইল। 1 মাইল ইকুয়াল টু কত কিলোমিটার? 1.6 কিলোমিটার। আচ্ছা, চন্দ্রগুপ্ত শেষ জীবনে কি ধর্ম নেয়? জৈন ধর্ম গ্রহণ করে। জৈন ধর্ম কার প্রভাবে? ভদ্রবাহু প্রভাবে।
আচ্ছা, লাস্ট উপসংহার একদম শেষ যেটা, সেটা কি? হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠা নন্দ বংশ থেকে শেষ। ঠিক আছে, আর তো দরকার নেই এগুলো। এবার চলে আয় মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্য এটাই হচ্ছে ভারতবর্ষের একমাত্র মানে আধুনিক সাম্রাজ্য বলতে গেলে, প্রচন্ড পাওয়ারফুল ছিল। ঠিক আছে, কারণ এই প্রথম যে হাত ছিল তার কি চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে ছিল। সময়কালটা জেনে রাখবি 322 থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ। খ্রিস্টপূর্বাব্দ মানে কি? যীশু খ্রিস্টের জন্মের অত আগে। প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য। রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র। সময়কাল 137 বছর। পাটলিপুত্র এখন কোথায় অবস্থান করছে? পাটনাতে। পাটনাতে। আচ্ছা, ইতিহাসে উচ্চ কোথা থেকে আমরা ইতিহাসগুলো জানতে পারি? একদম তোদের পরীক্ষার কোশ্চেন এগুলো, কোনো গল্প নেই, জাস্ট লাইন বাই লাইন পড়তে হবে। দরকার ভিডিওটা পরে একবার দেখে নিবি, হয়ে যাবে অনেক কিছু। অর্থশাস্ত্র কে লিখেছিল? কৌটিল্য বা চাণক্য। ইন্ডিকা কার লেখা? মেগাস্থেনিস। বুদ্ধ রাক্ষস বিশাখ দত্ত এবং ভাস, এটা কি বিষ্ণু শর্মা এবং অন্যান্য বই যেগুলো আছে সেগুলো। জুনাগড় লিপি রুদ্রদামনের লেখা। আর কীর্তক ভাই আমরা অশোকের শিলালিপি। শিলালিপি মানে কি? মানে পাথরে লেখা থাকে যেগুলো। ঠিক আছে, আচ্ছা, এক ধরনের লেখা আছে আমরা সাধারণত কি কোন দিক থেকে কোন দিকে লিখি? বাঁ দিক থেকে ডান দিকে লিখি। আরেক ধরনের লেখা আছে কোন দিকে হয়? ডান দিক থেকে বাঁ দিক। এটা কি বলা হয়? বোস্টোফেডন বলা হয়। মনে রাখি সেটা, ডান দিক থেকে বাঁ দিকে যে লেখাগুলো লেখা হয় তাকে কি বলা হয়? বোস্টোফেডন। এক্সাম্পল যেটা এখন আছে আরবি ল্যাঙ্গুয়েজ, এখন চলছে আগে থেকে, ডান দিক থেকে বাঁ দিকে লেখা হয়। আর অশোকের সময় কিন্তু বোস্টোফেডন ছিল, ডান দিক থেকে বাঁ দিকে লিখতো। একটু থামাবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে অশোকের শিলালিপি আবিষ্কার কে করেছিলেন? জেমস প্রিন্সেপ। কত সাল? 1837 সাল। এইবার চন্দ্রগুপ্ত মৌর্য মানে প্রচন্ড ঐতিহাসিক। 78 করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এবার চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিল? ধনানন্দকে। সাহায্যকারী কে ছিল? চাণক্য। সিংহাসন লাভ করেছিল 322 খ্রিস্টপূর্বাব্দে। আর সেলুকাস নিকটার যে ছিল আলেকজান্ডারের কে সেনাপতি, তার সাথে প্রথম যুদ্ধ লড়েছিল 305-এ। ঠিক আছে, এইবার যুদ্ধে হেরে গেলে রাজাদের একটা ব্যাপার ছিল নিজের মেয়ের সাথে বিয়ে দিয়ে দেওয়া, তাহলে কি হতো? একটা সন্ধি তৈরি হতো। এই সুযোগে চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসের মেয়ে তাকে বিয়ে করেছিল, হেলেনাকে বিয়ে করে। ঠিক আছে, আর মেগাস্থেনিস এই সময় কি তার দরবারে আসে। আগেকার দিনে রাজারা যে 12টা 13টা 20টা করে বিয়ে করতো, এর মানে এই নাই যে 20টা বিয়ে করার জন্য এই বিয়েটা করছে। এটা মজা রাখিস একটু, মানে ওর ইচ্ছাই নেই মানে 20টা বিয়ে করার, বিয়ে করতে হয় না 20টাকে। একটা বউনি মানুষ পাগল হয়ে যায়, সেখানে 20টাকে কি করে করবে? এটা বুঝতে হবে ব্যাপারটা। ওটা তো বাধ্যতামূলক বিয়ে ছিল। মানে ধর দেখ, আমার সঙ্গে তো যুদ্ধ হয়েছে, পরবর্তীকালে যুদ্ধটা যাতে না হয়, ওই সন্ধিটা যাতে বজায় থাকে, তার একটাই রাস্তা আছে, সেটা কি? হয় আত্মসমর্পণ করা, রাজ্য ছেড়ে দেওয়া, আর কি আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়া। আর এই আত্মীয়তার বন্ধনটাই হচ্ছে মেনলি হতো। এটা শুধু ওই সময় হতো না, পরবর্তী মোগলদের সময় হয়েছে। ঔরঙ্গজেবের মা কে ছিল? হিন্দু রাজপুত ছিল। ঠিক আছে, আকবরের সাথে বিয়ে হয়েছিল, কেন হয়েছিল? ওই অমরগড় দুর্গ দখলের টাইমে হয়েছিল বিয়েটা। ঠিক আছে, কারণ বিয়ে জিনিসটা ওই সময় অনেক সময় সন্ধি হতো, আর কিছু না। তাদের কি হতো? সন্ধির ফলে কি হতো? ওই যুদ্ধ বিগ্রহ এড়ানো যেত, মানুষের প্রাণ হানি ক্ষয়ক্ষতি এগুলো সব এড়ানো যেত, এই জন্য করা হতো যুদ্ধটা। আচ্ছা, পার্সোনাল ডিটেইলস। চন্দ্রগুপ্তের পার্সোনাল ম্যাটার। উপাধি কি ছিল? স্যান্ডোকোটাস। কি ধর্ম গ্রহণ করে? জৈন ধর্ম। মৃত্যু কোথায় হয়েছিল? শ্রাবণ বেলগোলা। কোথায় সেটা? কর্ণাটকে, শ্রাবণ বেলগোলাতে। মায়ের নাম কি ছিল? মুরা। মরিয়া উপজাতির লোক ছিল। ঠিক আছে, বাবার নামটা বলিস না, ওটা এখন ছেড়ে, কেন মানে ওর নামটা কেউই জানে না যে বাবার নাম আসলে কি ছিল। অনেকে বলে মানে আমি বলছি না, অনেক ঐতিহাসিকরা বলে চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে ধনানন্দেরই বংশের লোক। হ্যাঁ, অনেকে বলে এটা, মানে ওর কোনো প্রমাণ নেই। আসলে মৌর্য যে ছিল মুরা, ও ছিল চন্দ্রগুপ্তদের ওই ধনানন্দের বাসার দাসী ছিল, সেই হিসাবে একটা সম্পর্ক তৈরি হয়েছিল, কিন্তু ওই জন্য বাবার নামটা পাওয়া যায় না। এবার কি বিন্দুসার। বিন্দুসার কে ছিল? চন্দ্রগুপ্তের ছেলে ছিল বিন্দুসার। চন্দ্রগুপ্তের পুত্র এবং অশোকের পিতা। অশোককে দ্য গ্রেট অশোক যাকে বলা হয়, পরবর্তীকালে আসবে। এবার বিন্দুসার উপাধি কি ছিল? অমিত্রাঘাত বা শত্রু নিধনকারী। গ্রিক নাম কি ছিল? অমিত্র চেটস। মানে অনেক কিছু মানে উল্টোপাল্টা দরকার নেই, এই অমিত্রাঘাতই ওকে আছে।
আচ্ছা, ধর্মীয় পৃষ্ঠপোষকতা কাদের করেছিল? আজীবক সম্প্রদায়দের। প্রশাসন, পুত্র অশোককে উজ্জয়িনী শাসনকর্তা বা ভাইসরয় নিযুক্ত করে। সেই সময় বড় সাম্রাজ্য হলে কি হতো, একটা রাজার পক্ষে সম্ভব ছিল না যে একটা বড় এলাকা দখল করা, ওই জন্য ভাইসরয়, মানে যেটা ইংরেজিতে যেটাকে ভাইসরয় বলতো, ওরা ওটাকে শাসনকর্তা হিসেবে নিয়োগ করতো। ঠিক আছে। আচ্ছা, এই সময় সিরিয়ার রাজা অ্যান্টিওকাস, আমাদের সেই এই সময় তো চন্দ্রগুপ্ত সময় কি এসেছিল, মেগাস্টেনিস এসেছিল, আর এই সময় যে এসেছিল সিরিয়ার রাজা অ্যান্টিওকাস তার দরবারে ডেইমাকাসকে দূত হিসেবে পাঠায়। এটা অনেক ডিটেলস এর দরকার নেই, এটা একবার দেখে রাখবি। এরপরে আসলো কে, সম্রাট অশোক, যাকে ইতিহাসের বিশ্ব ইতিহাসের সবচেয়ে ক্রুয়েল সম্রাট বলা হয়, আবার সবচেয়ে ভালো বলা হয়। ক্রুয়েল কেন বলা হয়? প্রথম কথা, তার 99টা ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছিল। আর 2 নাম্বার, কলিঙ্গ যুদ্ধে প্রচুর লোকজন মেরে দিয়েছিল। ঠিক আছে। হ্যাঁ, এরপরে সে তার মতবাদ চেঞ্জ করে কি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে ফেলে। দেখ, ট্রান্সফরমেশন, এই ওই জন্য বলেছে ট্রান্সফরমেশন। ঠিক আছে। কি হয়েছিল কলিঙ্গ যুদ্ধ 261 খ্রিস্টপূর্বাব্দে? কোশ্চেনটা এটা যে কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল? 261 খ্রিস্টপূর্বাব্দে। ফলাফল, যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ। উপাধি কি ছিল? দেবনাম প্রিয় প্রিয়দর্শী। কোথেকে পাওয়া যায়? মাসি আর গুজরালিপি। শিলালিপির নাম কি ছিল? কোন শিলালিপি লেখা হয়েছিল এই সময়? শিলালিপির নাম কি? পাথরের গায়ে লেখা। কি কি ছিল? ব্রাহ্মী আর খরষ্টি লিপি ছিল। প্রথম রাজা যিনি পাথরের উপর লিপি খোদাই করেন, তাহলে কোশ্চেন যদি আসে প্রথম শিলালিপি কার সময় থেকে লেখা হয়? অশোক। ভোগরুলিপি, অশোকের বৌদ্ধ ধর্মের রূপান্তর প্রমাণ করে কে? ভোগরুলিপি। নীতি কি ছিল? সকল মানুষ আমার সন্তান। সেই কি একটা বইতে ছিল, কি মনীষের প্রজামহ বলে একটা কথা ছিল, আমার মনে নাই কথাটা। গুরুকে ছিল উপভোক্ত বা হচ্ছে নিগ্রোধ। মৌর্য প্রশাসন, এটা হচ্ছে অনেক ডিটেলস আছে, একবার দেখে নিবি, এতে কোশ্চেন দেয় না। ঠিক আছে। রাষ্ট্র 7টা ভাগে বিভক্ত ছিল: অমাত্য, জনপদ, দুর্গ, কোষ, সেনা, মিত্র আর কি রাজা। রাজা ছিল অন দ্য টপ। ঠিক আছে। প্রশাসনিক ব্যবস্থা, দেখ এই সময় ওই অশোকের সময় যে রাজ্যগুলো ছিল, কে কে ছিল? কলিঙ্গ, তোষালী বলা হতো যাকে। পাটলিপুত্র হচ্ছে প্রাচ্য মানে পূর্ব দিক। অবন্তী রাষ্ট্র উজ্জয়িনী, মহারাষ্ট্রের এখানে আছে। দক্ষিণে পথ হচ্ছে সুবর্ণভূমি, আর উপরে আছে উত্তর পথ বা তক্ষশিলা। এই কটা সেই সময়কার যুগে সবচেয়ে নোন মানে ওয়েল নোন ছিল। অর্থনৈতিক কর ব্যবস্থা, এই সময় দেখ কর মানে কি, আমাদের যেমন এখন ইনডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স দিতে হয় না, ইনকামের উপর ট্যাক্স দিতে হয়, সেই সময় ট্যাক্স ছিল। ভাগ বলতে কি ভূমি রাজস্ব, যেটা হচ্ছে ল্যান্ড ট্যাক্স, কতটুকু? 1/6। বলি, অতিরিক্ত কর, ধর্মীয় কর। এই ধর্মীয় করটা চিরকাল প্রথম থেকেই আছে, সমস্ত কিছুর উপর আছে ধর্মীয় কর। 3 নম্বর, শুল্ক, আবগারি শুল্ক, বাণিজ্য কর। বৃষ্টি, বেগাশ্রম ও বাধ্যতামূলক শ্রম, রাজ্য থেকে চাইলে করাতে পারে, তার জন্য কিছু দেবে না। আর হিরণ্য, নগদ অর্থে প্রদত্ত কর। ঠিক আছে। মৌর্য সমাজ ব্যবস্থা যার যা বিভক্ত ছিল: দার্শনিক, কৃষক, সেনা, পশুপালক, শিল্পী, বিচারক, পরিষদ। মুখস্থ করার দরকার নেই, একদম একবার দেখে নিলেই অনেক, পড়তে হবে না সব, যেগুলো দরকার আমি বলে দিচ্ছি। আচ্ছা, অশোক স্তম্ভ যেটা, এর থেকে কোশ্চেন। 4টি সিংহ থাকে, কটা সিংহ? 4টে। 4টি প্রাণীর চিত্র, কার কার ছবি আছে অশোক চক্রে? হাতি, ঘোড়া, ষাঁড় আর সিংহ। উৎপাদন কি দিয়ে তৈরি হয়েছিল? এটা বেলে পাথর। যে অরিজিনাল অশোক স্তম্ভ কি দিয়ে তৈরি? বেলে পাথর দিয়ে তৈরি। আচ্ছা, অশোকের পতনের কারণ, এটা হচ্ছে অশোকের পতনের কারণ, দরকার নেই, এমসিকিউ কোশ্চেন এসব দেয় না। ঠিক আছে। আচ্ছা, এরপর শেষ মৌর্য সম্রাটের নাম কি? বৃহদ্রথ। বৃহদ্রথকে কে হত্যা করেছিল? পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গের পরে যেটা হয়ে কি শুঙ্গ রাজবংশ, রাজধানী ছিল বিদিশা। এরপরে যে আসে সেটাকে দেখ, কান্ন আছে, সাতবাহন আছে, হ্যাঁ, চেদি রাজবংশ আছে। পরপর এরকম একটা পার্ট চলে আসছে। আচ্ছা, এগুলো একবার দেখে নিবি, পুরোটা যেটা আছে সেটাই, দরকার নেই এটা। গুপ্ত পূর্ব যুগ, গুপ্তের আগের যুগ। এই যে 4টে রাজ্য বললাম সেগুলো এখানে আছে। দেখ, শুঙ্গ বংশ যেটা ছিল, সেই শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতাকে পুষ্যমিত্র শুঙ্গ। প্রতিষ্ঠাতাগুলোর নাম দেয় যে এই বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ। রাজধানী কোথায় ছিল? বিদিশাতে। কান্ন বংশ প্রতিষ্ঠাতা বসুদেব কান্ন। ঠিক আছে, এই প্রতিষ্ঠাতা মনে রাখবি।
এরপর চলে আসে সাতবাহন। সাতবাহন এর প্রতিষ্ঠাতা কে? শিমুখ। এইটা অনেকবার পরীক্ষা এসছে যে সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল? শিমুখ ছিল। এই মিডিলে কে আছে এসব দেখার কোনো দরকার নেই, মিডিলে প্রথম আর শেষ দরকার পড়ে। প্রতিষ্ঠাতাকে? শেষ রাজাকে। শেষ রাজাকে পুলমাভি। এটা অনেক জায়গায় পাবেন এই জিনিসটা। আচ্ছা, কলিঙ্গের ক্ষমতা বা চেদি রাজবংশ যেটা, ঠিক আছে, এটা অঞ্চল কি? কলিঙ্গ, যেটার নাম কি বর্তমানে উড়িষ্যা। কোশ্চেন হচ্ছে কোথায় দেখতে পাওয়া যায় এটা? এই যে চেদি রাজবংশের যে অস্তিত্ব তার প্রমাণ পাওয়া যায় উদয়গিরি আর খণ্ডগিরিতে। এই উদয়গিরি আর কি খণ্ডগিরি গুহা সন্ন্যাসীদের আশ্রম হিসেবে ব্যবহার করা হতো। আর যেটা পাওয়া যায় তোর এদের যে বিখ্যাত রাজাদের নাম কি ছিল? খারবেল। কলিঙ্গের যে আছে মানে চেদি রাজবংশের বিখ্যাত রাজার নাম কি? আনসার কি হবে তাহলে? খারবেল। এই সময় কোন শিলালিপি আমরা ব্যবহার করেছিল যাতে সবকিছু জানা যায়? হাতিগুম্ফা শিলালিপি। হাতিগুম্ফা শিলালিপি কোথায় আছে? ভুবনেশ্বর। তাহলে হাতিগুম্ফা শিলালিপি কোন সময়ে? চেদি রাজবংশ। আচ্ছা, এরপরে উত্তর পশ্চিম সীমান্ত মানে কোন সাইডটা বল? পাঞ্জাব। পাঞ্জাবের ওই সীমান্ত দিয়ে সমস্ত রকমের বৈদেশিক আক্রমণ। প্রথম কথা হচ্ছে দেখ, সেই সময় সমুদ্র পার করে আক্রমণ করা কোনো জাতির পক্ষে সম্ভব নয়। ওই তিন দিকে ভারত মহাসাগর পার করে আসা সম্ভব নয়। উপরের দিকে হিমালয় পর্বতমালা আছে, পার হতে পারবে না কেউ। তাহলে একটাই রাস্তা খোলা আছে, সেটা কোথায়? পাকিস্তান আর ভারতবর্ষের ওই বর্ডার, ওই জায়গাগুলোতে, পাঞ্জাবের ওই সাইড গুলোতে। আর সমস্ত অ্যাটাক কোথা দিয়ে হয়েছিল? এই এই উত্তর পশ্চিম সাইড দিয়ে হয়েছিল। কে কে অ্যাটাক করেছিল? শক প্রথম খ্রিস্টপূর্বাব্দের দিকে, পার্থিয়ান প্রথম শতাব্দী খ্রিস্টপূর্ব, আর কুষাণ লাস্টে ফার্স্ট শতাব্দী খ্রিস্টাব্দ। ঠিক আছে, পর পর করেছিল এরা, শক, পার্থিয়ান আর কুষাণ। এবার শক রাজবংশ। শক রাজবংশের সময় যে সমস্ত পুরাণগুলো আছে তার একমাত্র পুরাণ কি? সুদর্শন হ্রদ বা সুদর্শন লেক। ঠিক আছে, এর বিখ্যাত শাসকের নাম রুদ্রদমন। এরপর কি? সুদর্শন হ্রদের কথা এবং তার সংস্কার কথা কোথায় দেখতে পাওয়া যায়? জুনাগড় শিলালিপি। ঠিক আছে, জুনাগড় শিলালিপি। আচ্ছা, পার্থিয়ান দরকার নেই, পার্থিয়ান খুবই সংক্ষিপ্ত একটা যুগ। এবার আয় কনিষ্ক। কুষাণ বংশের যে সর্বশ্রেষ্ঠ রাজা তার নাম কি? কনিষ্ক ছিল। এবার এই কুষাণরা কোথা দিয়ে রাজ্য বিস্তার করতো? সিল্ক রোড। সিল্ক রোড, এখান দিয়ে ব্যবসা বাণিজ্য আর রাজ্য বিস্তার সব ওখান দিয়ে করতে হবে। ঠিক আছে, মধ্য এশিয়া থেকে এসেছিল। কুষাণদের রাজধানীর নাম পুরুষপুর, বর্তমান তার নাম কি? পেশোয়ার। কুষাণ রাজবংশ, এদের যে ধর্ম, কুষাণরা সাধারণত কোন ধর্মের পৃষ্ঠপোষক? বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক। কাশ্মীরে যে চতুর্থ বৌদ্ধ পরিষদ মানে চারটে যে বৌদ্ধ সংগীতি হয়েছিল তার মধ্যে চতুর্থ কোথায় হয়েছিল? কাশ্মীরে। সেটা কে করেছিল? এই কুষাণদের সময় হয়েছিল। এই সময় কোন কোন ধর্ম মানে অর্থনীতি মানে মিশ্র শিল্প পাওয়া যায়? সেটা হচ্ছে কি? গান্ধার শৈলী আর মথুরা শৈলী। গান্ধার শৈলীটা কি কি আছে? গ্রিক আর বৌদ্ধ। সেই গ্রিকরা যখন এসেছিল তখন এসেছিল গান্ধার। আর মথুরা কি? সম্পূর্ণ ভারতীয়। আচ্ছা, লাস্ট অর্থনীতি ব্যাপকভাবে উৎকৃষ্টভাবে স্বর্ণমুদ্রার প্রচলন। উৎকৃষ্টভাবে স্বর্ণমুদ্রার প্রচলন ব্যাপকভাবে শুরু করে কারা? এই কুষাণরা। আচ্ছা, এখানে সব যা যা পড়া হয়েছে তার ডিটেলস হচ্ছে এই চার্ট। আচ্ছা, গুপ্ত সাম্রাজ্যটা দেখিয়ে দিই। ঠিক আছে, এগুলো বেশি পড়বি না, যতটুকু বলা আছে শুধু এক লাইন করে পড়ে রাখবি, এগুলো এই কোশ্চেন সেরকম দেয় না। আচ্ছা, গুপ্ত থেকে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, গুপ্ত সাম্রাজ্য ইম্পর্টেন্ট এটা হচ্ছে ইতিহাসের গোল্ডেন এরিয়া মানে ভারতবর্ষের গোল্ডেন যুগ বলা হয় এটাকে। তো গুপ্ত যুগের গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কি? খবরদারও ভুল করে চন্দ্রগুপ্ত লেখা শেষ নেই। ঠিক আছে, অনেকে ভুলটা করে চন্দ্রগুপ্ত বলে, আর চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে এই চন্দ্রগুপ্তকে গুলিয়ে ফেলে। চন্দ্রগুপ্ত মৌর্য আলাদা, সেটা কোন বংশের রাজা ছিল? মৌর্য বংশ। আর হচ্ছে কি? গুপ্ত সাম্রাজ্যের রাজা। গুপ্ত সাম্রাজ্যের রাজা প্রথমে কে ছিল? শ্রীগুপ্ত। তার ছেলের নাম কি? ঘটোৎকচ। ঘটোৎকচের বাবার নাম কি? ভীম। কি হচ্ছে? ঘটোৎকচের বাবার নাম কি? ভীম। মায়ের নাম হিড়িম্বা। ঠিক আছে, ওটা হচ্ছে মহাভারতের ঘটোৎকচ। আর এটা হচ্ছে কি? গুপ্ত সাম্রাজ্যের ঘটোৎকচ। তার ঘটোৎকচের ছেলে কে ছিল? প্রথম চন্দ্রগুপ্ত, মানে সবচেয়ে ভালো নাম করা লোক এটা। তারপরে ছিল কে ছিল? সমুদ্রগুপ্ত, কবিরাজ যে নাম। হ্যাঁ, শেষ আছে। তারপরে কি? প্রথম কুমারগুপ্ত, এগুলোর দরকার নেই। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, লাস্ট থেকে বিষ্ণুগুপ্ত, স্বীকৃত শেষ শাসক বিষ্ণুগুপ্ত।
এইবার এদের সম্পর্কে হালকা করে একটু জেনে নিতে হবে কি কি জানা যায়। প্রথমে কে ছিল? শ্রীগুপ্ত ও ঘটোৎকচ, যার নাম কি ছিল? মহারাজ। এরপর যে ছিল চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য নয়, নর্মাল চন্দ্রগুপ্ত, মহারাজাধিরাজ। ঠিক আছে। গুপ্তাব্দের সূচনা কত সালে? 319 থেকে 320 সাল, এটা হচ্ছে গুপ্তাব্দের সূচনা। আর প্রত্যেকটা বড় বড় সাম্রাজ্য যখন আসে তার হিসাব মতো একটা করে যুগ শুরু করে, নিজের সাম্রাজ্যের যুগ। কাকে বিয়ে করেছিল চন্দ্রগুপ্ত? লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীকে বিয়ে করে। ঠিক আছে। সমুদ্রগুপ্তকে ই করো, শোনো সমুদ্রগুপ্ত সম্পর্কে। সমুদ্রগুপ্তের আরেকটা নাম কি ছিল? ভারতের নেপোলিয়ন ছিল। হ্যাঁ, আর নেপোলিয়নটা আরো বেশি ইম্পর্টেন্ট, ভারতের নেপোলিয়ন যেটাকে বলা হয়। আচ্ছা, সমুদ্রগুপ্তের শিল্প সংস্কৃতি। ঠিক আছে। এলাহাবাদ প্রশস্তি, এখান থেকে সমুদ্রগুপ্তের রাজ্য সম্পর্কে জানা যায়। কে রচনা করেছিল? হরিসেন। উপাধি কি ছিল? কবিরাজ। আর ওর যে কয়েন, সমুদ্রগুপ্তের সময় গোল্ডেন কয়েন পাওয়া যেত, আর গোল্ডেন কয়েনে সমুদ্রগুপ্তের যে মূর্তিটা আছে সেটা কিসের? বিনা বাজারত অবস্থায়। আচ্ছা, কয়েনের উপর ডিপেন্ড করে কোন রাজ্য সাম্রাজ্য কতটা শ্রেষ্ঠ সেটা জানা যায়, কয়েনের উপর ডিপেন্ড করে। যদি তামার কয়েন হয় বা মানে কম মুদ্রের কয়েন হয় তার মানে তার অর্থনীতি নিচু। গোল্ডেন কয়েন মানে হচ্ছে অর্থনীতি প্রচন্ড শক্তিশালী। ঠিক আছে, মানে সোনার কয়েন ব্যবহার হচ্ছে সেখানে। এবার আছে রামগুপ্ত। কে ছিল? এই গুপ্ত সাম্রাজ্যের দুর্বল শাসক একটা। ওর পরে শকদের কাছে আত্মসমর্পণ করে আর স্ত্রী ধ্রুবদেবীকে শত্রুর হাতে তুলে দেয়। ঠিক আছে, মানে রাজার কোনো গুণই তার মধ্যে নেই, ফালতু একটা লোক। এবং এই কারণে এই রামগুপ্তকে হত্যা করেছিল কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। হত্যা করে নিজে সিংহাসনে আরোহণ করেন। ঠিক আছে, তাহলে ওরকম রাজা থাকাচ্ছে না থাকে বেটা। এরপর আসে কি? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ইতিহাসের একটা বিরাট বড় একটা নাম দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এর আরেকটা নাম কি ছিল? বিক্রমাদিত্য। শকারী। শকারী কেন বলা হয়েছিল? শকদের বিনাশ করে যে, সে হচ্ছে শকারী। রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র। তারপরে উজ্জয়িনী। আর এর কাজ কি ছিল? প্রথম রুদ্রমুদ্র নাম কি? রূপক চালু করে। রূপক কয়েন কারা চালু করেছিল? আচ্ছা, এটাই। এই সময় ভারতবর্ষে কে এসেছিল? কোন চীনা পরিব্রাজক? ফাহিয়ান। এই হচ্ছে ইম্পর্টেন্ট যে ফাহিয়ান কোন রাজার সময় ভারতবর্ষে এসেছিলেন? কি হবে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই সময় তার নবরত্ন সভা ছিল, মানে 9 জন গুণী লোক। সেই সব গুণী লোকগুলো কে কে? এক নম্বরে কি হচ্ছে? কালিদাস, যাকে কি বলা হয়? শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। ঠিক আছে, শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। কি কি রচনা করেছিল? অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূত, কুমার সম্ভব, এই সমস্ত কিছু রচনা করেছিল কে? কালিদাস। বেতাল ঘটক ঘটকর পর ধনন্তরী। চিকিৎসা বিজ্ঞানের জন্য বিখ্যাত কে? ধনন্তরী। আর কে করেছিল? অমর সিংহ। কে রচনা করেছিল? অমর কোষের রচয়িতা ছিল অমর সিংহ। আর কে ছিল? খপনক বরাহমিহির। আর কে ছিল? যে বরাহমিহির, যে কি জন্য বিখ্যাত উনি? জ্যোতির্বিজ্ঞান। কি লিখেছিলেন? বৃহৎ সংহিতা। এই প্রত্যেকটা জিনিস কিন্তু মনে রাখবে, কোশ্চেন এখান থেকে আসে। প্রথম কুমারগুপ্ত। গুপ্ত সাম্রাজ্য শেষ করে দেবো। ঠিক আছে, গুপ্ত সাম্রাজ্য। প্রথম কুমারগুপ্ত, টাইমিংটা দরকার নেই। উপাধি কি ছিল? মহেন্দ্রগুপ্ত। এই সময় সর্বাধিক ম্যাক্সিমাম শিলালিপি এই কুমারগুপ্ত সময় লেখা হয়েছিল। ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট, নালন্দা মহাবিহার প্রতিষ্ঠা। কোথায় অবস্থান করছে নালন্দা? বিহারে। সেই নালন্দা প্রতিষ্ঠা কে করেছিল? প্রথম কুমারগুপ্ত। ঠিক আছে। কার উপাসক ছিলেন? কার্তিকের উপাসক। আচ্ছা, সর্বপ্রথম হুন আক্রমণ শুরু হয় কুমারগুপ্তের সময়। এরপর হচ্ছে কি? স্কন্দগুপ্ত। কুমারগুপ্ত পরের রাজা স্কন্দগুপ্ত। একে কি বলা হয়? সেভিয়ার অফ ইন্ডিয়া বা ভারতের রক্ষাকর্তা বলা হয়। কোশ্চেন দেবে, সেভিয়ার অফ ইন্ডিয়া বা ভারতের রক্ষাকর্তা উপাধি কার? স্কন্দগুপ্ত। কি করেছিল? সুদর্শন হ্রদ সংস্কার। আচ্ছা, পরবর্তী যেসব শাসকগণ ছিল, পুরুগুপ্ত, বুধগুপ্ত, এগুলো ছিল। ভানুগুপ্ত, এগুলো সব মানে কি তোর ইম্পর্টেন্ট না, এগুলো একটাও। শুধুমাত্র একটা জিনিস মনে রাখিস, ভানুগুপ্ত যে ছিল ওর সময় যে শিলালিপি পাওয়া যায় তাতে সতীদাহ প্রথা প্রথম লিখিত রূপ পাওয়া যায়। সতীদাহ প্রথা লিখিত রূপ। সতীদাহ প্রথা কি জানিস? কে রদ করেছিলেন? রাজা রামমোহন রায় রদ করেছিলেন। আর বিধবা বিবাহ বিদ্যাসাগর, দুজনে। আচ্ছা, আরেকটা জিনিস, সেই সময় মানে এগুলো জানা দরকার সব। এই সময় ওই তোদের বলছি, আরে ভুলে গেলাম জিনিসটা। কুলীন ব্রাহ্মণ প্রথা, বুঝিস তো কি কুলীন ব্রাহ্মণ প্রথা? ওটাও কিন্তু ওই সময় বন্ধ করেছিল বিদ্যাসাগর। কুলীন প্রথা জানিস কি?
ব্রাহ্মণদের ওটা একটা ধরনের কি রয়্যালটি বলা হয় যাকে বলে, ওরা মানে নিজেদের জোর খাটিয়ে পদ্ধতি চালু করেছিল। ওরা এক একটা ব্রাহ্মণ জীবনে শত কি হাজার অব্দি বিয়ে করে গেছে, মানে ওদেরকে বলা হচ্ছে বিয়ে করে রক্ষা করতে যাকে বলে। এক গ্রাম থেকে এক গ্রামে যাবে বিয়ে করবে, সেখান থেকে আবার পরের গ্রামে যাবে বিয়ে করতে, ঠিক আছে, মানে যাকে বিয়ে করবে তার সাথে হয়তো দ্বিতীয়বার দেখা হবে না। এটা ওটাই কুলিং কথা ছিল সেই সময়। আচ্ছা, গুপ্ত প্রশাসন অর্থনীতি, স্বর্ণ মুদ্রা নাম কি ছিল? দিনার। আর রৌপ্য মুদ্রার নাম ছিল কি? রূপক। ভাষা, রাজ দরবারের ভাষা কি ছিল? সংস্কৃত। তাহলে গুপ্তদের রাজবংশের ভাষা সংস্কৃত, ঠিক আছে। আর গুরুত্বপূর্ণ লিপি যেগুলো আছে, প্রচন্ড ইম্পর্টেন্ট এগুলো লিপি যে কটা আছে। এলাহাবাদ প্রশস্তি কার? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। মেহেরউদ্দিন লৌহস্তম্ভ, এই লৌহস্তম্ভের বৈশিষ্ট্য কি? আজ অব্দি মরতে পারে না তাতে, এমন লোহা দিয়ে ওটা বানানো, ঠিক আছে। ভিটারি লিপি কার লেখা? সব মার্কেট দেখে নিবি। জুনাগড় লিপিটা ইম্পর্টেন্ট, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আচ্ছা, এটা হচ্ছে গুপ্ত বংশের একদম সবকিছু শেষ। সেটা প্রতিষ্ঠাতাকে শ্রীগুপ্ত, প্রকৃত প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত, ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্ত, সরকারি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, নালন্দা প্রতিষ্ঠা কুমারগুপ্ত, ভারতের রক্ষাকর্তা স্কন্দগুপ্ত, আর শেষ রাজাকে বিষ্ণুগুপ্ত। এই কটাই হচ্ছে থ্যাংক ইউ, ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা পুষ্যভূতি বংশ, যেটা আসছে কি হর্ষবর্ধনের সময় থেকে। তাহলে ওদের কাজ হচ্ছে কি মৌর্য বংশ, আর কি বললাম এটা গুপ্ত বংশ। এগুলো সব এই পর্যন্ত যা যা আছে দেখে নিবি সব, এই নোটটা আমি দিয়ে দেবো, দেখে নিবি। হ্যাঁ না না, এনশিয়েন্ট এখন আছে, ওই জন্য ডিটেলস দিচ্ছি না দাদা, একদম হালকা বলে দিচ্ছি। হ্যাঁ